প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে আতঙ্কের যেই নামটি, সেই হাম নিয়ে। হামে আক্রান্ত হচ্ছে অনেক শিশু, হাম থেকে নিউমোনিয়া হচ্ছে এবং মারা যাচ্ছে অনেক শিশু। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আজকে আমরা জানব। আজকে এই প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল শাকুর খান, ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন, এবং আমাদের সাথে আছেন ডাক্তার সারাবন তহুরা, সহযোগী অধ্যাপক এবং শিশু বক্ষব্যাধি বিভাগে আছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে হাম থেকে নিউমোনিয়া এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো অধ্যাপক ডাক্তার আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, হঠাৎ করে হামটা এত ভয়ঙ্কর কেন হয়ে গেল আমাদের দেশে? হ্যাঁ, দেখেন, এই হামটা তো আমাদের দেশের দীর্ঘদিনের অসুখ বলতে পারেন, সারা পৃথিবীরই দীর্ঘদিনের পুরনো অসুখ। তো বরাবরই আমরা হামকে মোকাবেলা করি। আমাদের দেশে একটা সিস্টেম ছিল ইপিআই, এটা খুব বলিষ্ঠ ভূমিকা রাখতো এবং হামের টিকা যথারীতি দেয়া হতো। বিধায় বিগত বছরগুলোতে আমরা দেখলাম হামের রোগী পাওয়া যেত, কিন্তু এবার যে জিনিসটা হচ্ছে যে হাম থেকে অনেক শিশু মৃত্যুবরণ করছে, কমপ্লিকেটেড হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে এবার বেশি। একটা কথা না বললেই নয় যে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো ত্রুটি বিগত দিনে ছিল কোনো এক সময়, যার কারণে এই হামটা এখন একটু মহামারী আকার ধারণ করেছে। আমরা হামের যে রোগীগুলো আগে দেখতাম, বিশেষ করে তাদের মধ্যে দেখা যেত বাসায় চিকিৎসা নিয়ে, সিমটোম্যাটিক উপসর্গ ভিত্তিক চিকিৎসা নিয়ে ভালো হতো। এবারে বিষয়টা দাঁড়িয়েছে যে এবার বহু সংখ্যক রোগী বা শিশুকে হসপিটাল ভর্তি হতে হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। আর আপনি যে আজকের বিষয়বস্তু রেখেছেন হাম থেকে নিউমোনিয়া, এই হাম থেকে নিউমোনিয়াও কিন্তু এবার অনেক বেশি দেখা যাচ্ছে এবং সেখান থেকেই কমপ্লিকেশনসগুলো বেশি হচ্ছে। তো কারণ হিসাবে যদি বলি তাহলে এটাই বলবো যে আমাদের যে ব্যবস্থাপনা ছিল হয়তো গত 2-3 বছরের মধ্যে যেটা ছিল, সেখানে কোনো ভ্যাকসিনেশন প্রক্রিয়ার মধ্যে ঝামেলা ছিল। আমরা পত্রিকা মারফত চিকিৎসক হিসাবে যেটা জানি যে আমাদের একটা সম্ভবত হামের টিকা সংক্রান্ত চুক্তি, সেই চুক্তিটা নবায়ন করা হয়নি, নতুনভাবে নতুন জায়গায় চুক্তি করে নতুনভাবে ক্রয় করা হয়েছিল, এখানে কোনো একটা ঘাটতি থাকতে পারে। আর তাছাড়া এই টিকাদানের সাথে সম্পর্কিত যে গোষ্ঠী কাজ করে, যারা স্বাস্থ্যকর্মী, সেখানেও বোধহয় কিছু কর্মী কমে গেছিল। অর্থাৎ আমাদেরই কারণে আজকে আমরা এই মুহূর্তে হামের এই প্রাদুর্ভাবটা বেশিভাবে দেখছি। এবং সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে আশঙ্কার, সেটা হলো যে হাম আগে যে পর্যায়ে থেমে যেত, সেই হামটা এখন কমপ্লিকেটেড হচ্ছে। হাম থাকা অবস্থায় কমপ্লিকেটেড নিউমোনিয়া হচ্ছে, আবার হাম সেরে যাওয়ার পরে একটা কমপ্লিকেশনস আমরা সবসময় পুস্তকে পড়তাম, কিন্তু বাস্তবে অত বেশি কিন্তু পেতাম না, সেটাও বেশি পাচ্ছি। যার জন্য হাম এবং হামের সময় নিউমোনিয়া এবং হাম সেরে যাওয়ার পর হাম পরবর্তীতে নিউমোনিয়া, এই রোগীগুলো বেশি আক্রান্ত হচ্ছে এবং ডেফিনেটলি এটা শিশু পর্যায়ের। তা আমি যেহেতু অ্যাডাল্ট মানে বক্ষব্যাধি বিশেষজ্ঞ, আমার থেকে মনে হয় এখানে ম্যাডাম আছেন, উনি আরও বলতে পারবেন যে বাচ্চারা কিভাবে আসছেন। জি, সাথে একটু স্যার জানতে চাচ্ছি, এই যে আপনি টিকার কথা বলেছেন, আমরা ইদানিং একটি প্রবণতা দেখতে পাচ্ছি যে সব কিছুর পরেও এবং এই একটি চিত্র এখন বর্তমানে দেখার পরেও অনেক অভিভাবক কিন্তু তার বাচ্চাকে নিয়ে টিকা দিতে খুব একটা উৎসাহী হচ্ছেন না। আপনি কি মনে করছেন? হ্যাঁ, এটা আমি আমার অ্যাঙ্গেল থেকে আমি বাস্তব চিত্র যেটা দেখছি সেটা হলো মানুষের মধ্যে কতগুলো বডি অ্যাটিটিউড দেখা যায়। যেমন প্রথমে আসি আমি রাষ্ট্র বা সরকার কিন্তু যখন দেখলো যে এই ঘটনা ঘটছে, তখন কিন্তু খুব ত্বরিত এবং খুব অল্প সময়ের মধ্যে যে টার্গেট করা হয়েছিল যে এত পপুলেশনকে টিকা দিবেন, সেই অনুযায়ী টিকা জোগাড় করে তারা কিন্তু 96% অ্যাচিভ করেছেন। এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু একটা জিনিস ইদানিংকালে খেয়াল করছিলাম যে ইতিপূর্বে যে কোভিডের টিকা দেওয়া হলো এবং কোভিড কিন্তু বাংলাদেশে আমরা মোকাবেলাও করলাম, কিন্তু অনেক পরে এসে অনেকের মধ্যে কেমন যেন একটা এই টিকা নিয়ে বিতর্কিত কিছু মন্তব্য শোনা গেল, সামাজিক মাধ্যমে আসলো যে এই কোভিড টিকা যারা নিয়েছে তাদের নাকি বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লিকেশনস হয়েছে। আমরা জানি যে আমাদের দেশে মিথ খুব কাজ করে এবং এই ধরনের মিথ বা কুসংস্কারে
আমার মনে হয় অনেকে শিকার হয়েছে। আমাদের কাছে অনেক সময় অনেক অ্যাডাল্ট পেশেন্টরা তাদের বাচ্চাদের জন্য জিজ্ঞেস করছে চেম্বারে, এই যখন টিকা দেওয়া হচ্ছিল মাস, তখন কিন্তু বলছিল আমার তো বাচ্চার টিকা দেওয়া আছে, আবার কি টিকা দেওয়া লাগবে? তো বক্তব্য ছিল হ্যাঁ লাগবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যারা টিকা গ্রহণ করবে সেই পক্ষ অর্থাৎ পেশেন্ট পক্ষ বা পরিবারের পক্ষ থেকে একটু অনীহা কাজ করছে বলে আমার মনে হয়। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে অনেক বাচ্চাই আসছে আক্রান্ত হয়ে, তাদের ইতিহাস নিতে যে জানা যাচ্ছে যে তারা এই টিকাটা নেয়নি, অর্থাৎ এই গ্রুপটাও আছে। এইটা সিম্পলি একটা মিথ বা কুসংস্কার, অর্থাৎ টিকা নিলে আরও কিছু সমস্যা হতে পারে এই প্রবণতা মানুষের মধ্যে একটু বোধহয় বেড়েছে, যেটা বরাবরই দেখা যায় সারা পৃথিবীতে। টিকার ক্ষেত্রে কিন্তু অ্যান্টি টিকা একটা গ্রুপ থাকে, যারা কোভিডের সময় কিন্তু টিকা নেয়নি, সেই গ্রুপটা তো আছেই। তার বাইরে এই যে কোভিড টিকা নিয়ে কিছু কথা যে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে কারণে অথবা অকারণে, সেটা মনে হয় কাজ করছে, যার জন্য আমরা টার্গেট নিয়ে এগিয়ে গেলেও আমরা বোধহয় এখানে কিছুটা ব্যর্থতায় পড়ে গেছি। জি, ধন্যবাদ স্যার। সুন্দরভাবে আপনি বলেছেন যে কেন এরকম হঠাৎ করে প্রাদুর্ভাবের পিছনের কারণটি। ডাক্তার সরবন তহুরা ম্যাম, আপনি তো সরাসরি কাজ করছেন এই শিশুদেরকে নিয়ে এবং বাংলাদেশ শিশু হাসপাতালে সবচেয়ে বেশি হামের রোগী চিকিৎসা হচ্ছে এবং আপনি আসল চিত্রটি দেখছেন। আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই, বর্তমানে অবস্থাটা কীরকম? আচ্ছা, হাম তো একটা ভাইরাস জনিত রোগ। ভাইরাস শুনলেই মনে হয় যেন একটু হালকা জাতীয় জিনিস, যেটা 3-4 দিনে ভালো হয়ে যাবে। আসলে এরকমই ছিল এক সময়, কিন্তু এখন হাম থেকে যেটা হচ্ছে, কিছুক্ষণ আগেই স্যার বললেন যে হামের সাথে কিন্তু এর কমপ্লিকেশন নিয়ে বাচ্চারা আসছে। আমাদের দেশে ইপিআইয়ে যেই ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে যে হামের ভ্যাকসিন, এটা 6 মান্থে পর্যন্ত দেয়া হয় না, সেটাও তারও 3 মাস পরে। 9 মাসে একটা প্রথমে আমার ভ্যাকসিন দেওয়া হয়, তারপর 15 মাসে একটা দেওয়া হয়। এটার ধারণা কি ছিল যে সাধারণত এই যে মায়ের ভিতর থেকে যে অ্যান্টিবডি যে পাওয়া যাবে, এটাই আমাদের 9 মাস পর্যন্ত আমাদের সিকিউর করবে বাচ্চাদের। এর জন্য ফার্স্টটা আসলে এই অ্যান্টিবডিটা 6 মাসের পর থেকেই কমতে থাকে। তো 9 মান্থসে দেওয়ার পরে 15 মাসে। এখন আমাদের ইপিআইয়ে যেটা হয়, ওই 6 সপ্তাহ থেকে তো টিকাটা শুরু হয়, তার 1 মাস অন্তর অন্তর চলে গেল 3টা, তার মানে পেন্টাটা শেষ হয়ে গেল। তারপরে 9 মাস পর্যন্ত ওয়েট করা, অনেক বাবা মা এটা ভুলে যায়। আচ্ছা, ঠিক আছে, আবার যদি 9 মাসের ন্যায়ও কিন্তু 15 মাসেরটা মনে রাখা, এটা আসলেই ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে তখন ইপিআই এর আর কোনো শিডিউল থাকছে না। 9 মাস থেকে এই 15 মাস, সেটা 6 মাসের একটা ব্যাপার। তো সবাই ভাবে ভ্যাকসিনেটেড আমার বাচ্চা। তো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যেই বাচ্চাগুলো কমপ্লিকেশন নিয়ে আসছে, কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকারে 2টো কমপ্লিকেশন এখন দেখা দিচ্ছে। একটা হচ্ছে নিউমোনিয়া, যেখান থেকে এআরডিএস হয়ে কিন্তু বাচ্চারা মারা যাচ্ছে। যখন এআরডিএস হয়ে যাচ্ছে তখন কিন্তু তাদেরকে ব্যাক করানো যাচ্ছে না। আরেকটা হচ্ছে এনকেফালোপ্যাথি, কনভালশন নিয়ে আসছে, একদম মেনজাইটিস লাইক এনকেফালাইটিস হচ্ছে এই ভাইরাসের মাধ্যমে। সেই দুটো গ্রুপ, মানে ব্রেনের কিছু সমস্যা হচ্ছে। ব্রেনের সমস্যা তো হচ্ছে। আগে এটা হতো অনেক পরে, মিজেলস হওয়ার 12 বছর পরে এসএসপি বলে একটা সেরকম হতো, কিন্তু এটা একটু কম ছিল। এটার কারণ কি, একটা হার্ট ইমিউনিটি ছিল আমাদের দেশে। তো এখন যেটা হচ্ছে, এই যে দুটো গ্রুপ, আমি পার্সোনালি তাদের ইন্টারভিউ নিয়ে জেনেছি যারা, তাদের ম্যাক্সিমামেই 90%ই ওই 15 মাসের যে ভ্যাকসিনটা, যেটা সেকেন্ড ডোজ, সেটা কিন্তু নেয়নি। এটা একটা গ্রুপ হচ্ছে যে তারা ভুলে যাচ্ছে, নিজেদের গাফিলতি হোক বা স্বাস্থ্যকর্মীদেরই তো আসলে উচিত এটাকে মানে ওদেরকে রিমাইন্ড করা বা এটাকে ফলো আপ করা, যে কত % ঝরে যাচ্ছে আমাদের ইপিআই এর কাছ থেকে। এই বিষয়ে কিছু লোকবল বা জনবল বা নিশ্চয়ই এটার মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে, তারা এইসব দেখার কথা। তো যাই হোক, সামহাউ এটা হয়নি। 2 নম্বর কথা হচ্ছে যে এই গ্রুপটা যারা ভ্যাকসিন রিলেটেড এই জিনিসটা, আরেকটা গ্রুপ আসছে যেটা খুবই খারাপ অবস্থা, মর্টালিটিতে তাদের সংখ্যাই বেশি, তারা হচ্ছে বিলো 6 মান্থ। তাহলে অ্যারাউন্ড 6 মান্থ এবং বিলো 6 মান্থ, যেগুলো কিন্তু ওরা ভ্যাকসিন নেয়নি বলে আমরা কিন্তু এই দায়টা এড়াতে পারবো না, কারণ তারা ওই আমাদের দেশে শিডিউলের মধ্যেই আসেনি। তাহলে আমি গতকালই আমাদের রেসপিরেটরি আইসিইউতে
এবং আরেকটা কথা এখানে বলে রাখি, পুরা বাংলাদেশেই বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে প্রথম হচ্ছে এটা আমরা মিজেলসের আইসিইউ শুরু করেছি আজ থেকে না, একদম প্রথম থেকে। যখন আমরা দেখছি যে না এই বাচ্চাগুলোকে আইসিইউ সাপোর্ট দরকার হচ্ছে, ভেন্টিলেটর দরকার হচ্ছে, বাবল সিপ্যাপ দরকার হচ্ছে, আমাদের নিজেই আমরা বাবল সিপ্যাপ তৈরি করে, আমাদের জুনিয়র ডক্টররাও বাবল সিপ্যাপ তৈরি করে শুধু আইসিইউর মধ্যে না ওয়ার্ডের মধ্যেও এই সাপোর্টটা দিচ্ছে। তো আমাদের একমাত্র সবচেয়ে বড় এবং প্রথম এই মিজেলস ডেডিকেটেড আমাদের আইসিইউটা আমরা শুরু করেছি। তো সেখান থেকে অভিজ্ঞতা থেকেই এসব বলছি। অধ্যাপক ডাক্তার আব্দুল শাকুর খান স্যার, এই যে হাম নিয়ে কথা হচ্ছে, একটু হামের ব্যাপারে জানতে চাই। হাম রোগটি আসলে কি ধরনের রোগ এবং সেটির আগে যে চিত্রটি ছিল এবং বর্তমান যে চিত্রটি সেটির পার্থক্য একটু জানতে চাই। হাম তো এক কথা একটা ভাইরাস জনিত অসুখ এবং এই হামের প্রাদুর্ভাবটা সাধারণত শিশুকালীন বয়সেই হয়, বেশিরভাগ ক্ষেত্রে বড়দেরও হয়, তবে শিশুদের বেশি হয়। তো যেহেতু একটা ভাইরাস জনিত অসুখ এবং এর অত্যন্ত ছোঁয়াচে, মানে এক থেকে অন্যের মধ্যে যায়। তা আমরা জানি যে শিশু বয়সে যে ভাইরাসটা হয়, তো শিশুকে মা সেবা দান করে, তার সাথে আরও অন্য বাচ্চা থাকে সেই ফ্যামিলিতে, বা কোনো কারণে তাকে হাসপাতালে নিতে হচ্ছে, ট্রান্সপোর্টের সময় সংস্পর্শে অনেকেই আসে। তো সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো যে ভাইরাসজনিত অসুখের কনফাইনমেন্ট খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ আমরা যেটাকে বলি হচ্ছে আলাদা করে রাখা। এই আলাদা করে রাখাটা বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু কম সম্ভব, সেহেতু একের থেকে অন্যের মধ্যে ভাইরাসটা ছড়িয়ে যায়। মূলত এই হাম আমরা আগে দেখতাম যেটা কমনলি, যেহেতু ভ্যাকসিন ঠিকমতো হতো, মায়েরাও ভ্যাকসিন নিতেন, তো সেই হিসাবে হামের প্রাদুর্ভাবটা স্কিনের উপর আসতো, জ্বর থাকতো এবং আমরা বলতাম যে ঊর্ধ্ব শ্বাসনালীও এফেক্টেড হতো, সেখানে কিছু কাশি থাকতো, চোখ এফেক্টেড হতো। এটা এবারের ব্যতিক্রমটা হলো যে এইগুলো তো আছেই, এর সাথে দেখা যাচ্ছে কমপ্লিকেশনসটা দুই রকম হচ্ছে। একটা হচ্ছে হাম হওয়া অবস্থায় তার নিউমোনিয়া ডেভেলপ করছে, সেখান থেকে অনেকেই শ্বাসকষ্টে ভুগছে এবং কারো কারো ক্ষেত্রে এআরডিএস, যেটা ম্যাডাম বললেন, অর্থাৎ শ্বাসনালী এমনভাবে নিউমোনিয়া হচ্ছে যে অক্সিজেনের উপর শুধুমাত্র অক্সিজেন দিয়ে কাভার হচ্ছে না, তার অতিরিক্ত ভেন্টিলেটর মেশিন অথবা বাবল সিপ্যাপ যেটাই বলেন এগুলো লাগছে। তো পার্থক্যটা দাঁড়ালো যে এবার জটিলতা বা কমপ্লিকেশনসটা আগের থেকে বেশি। একটা কথা প্রসঙ্গে বলি যে ম্যাডাম যেটা বললেন যে একটা ভার্টিক্যাল ইমিউনিটি বলে একটা কথা আছে। ভার্টিক্যাল ইমিউনিটি হলো যে বাচ্চারা মায়ের কাছ থেকে কিছু ইমিউনিটি পাবে। কিভাবে পাবে? সোর্স কিন্তু ফার্স্টে হচ্ছে ব্রেস্ট ফিডিং। তো আমরা এটাও একটু আমাদের ভাবার বিষয়, আমরা একবার এক এক সমস্যায় পড়ি, সমস্যাগুলো উত্তরণের পথ খুঁজতে যেয়ে কিন্তু আমরা অনেক নতুন কিছু পাই। তা আমাদের একটু দেখতে হবে যে প্রথম বাচ্চাটা যখন ব্রেস্ট ফিড করে তখন যে অটো ইমিউনিটি, ভার্টিক্যাল ইমিউনিটিটা পেলো, সেটা তো পাওয়ার কথা। তাহলে এখানে কি ব্রেস্ট ফিডিংটা কম হচ্ছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা আসছে 9 মাস বয়স থেকে শুরু হলো, 9 মাসে প্রথম ডোজটা দেওয়া হলো। এখন চিত্রটা যেহেতু এরকম, যেটা জানা গেল যে 6 মাস বা অ্যারাউন্ড 6 মান্থে বেশি হচ্ছে, তাহলে ভ্যাকসিনের স্কেডিউল নিয়ে কোনো নতুন ডেটা আসে কি না, এটা গবেষণার বিষয়। এই গবেষণা যাদের দায়িত্ব তারা করবে। আমরা তো আসলে ক্লিনিশিয়ান, আমরা পাচ্ছি, আমরা দেখছি যে এবারের হাম নিয়ে যত কথা হচ্ছে এবং যত হসপিটালে ভর্তি হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে আসলে আশঙ্কিত করে, আমরা শঙ্কিত হই। তবে একটা কথা আমি বলবো, আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের সবসময় সমস্ত সমস্যায় আমরা শঙ্কিত হতে পারি, সতর্ক হতে পারি, আতঙ্কিত হব না। আতঙ্কিত হলে যে বিষয়টা হয় যে অনেকের মধ্যে ধারণা থাকে যে এটা আমি এখন রাজশাহীতে আছি, রাজশাহী মনে হয় পর্যাপ্ত চিকিৎসা দিতে পারবে না, অর্থাৎ শুরুতেই ঢাকামুখী হয়ে গেলাম। তো একটা জিনিস হচ্ছে, এটা সারা দেশব্যাপী হচ্ছে। আমাদের দায়িত্ব হলো যারা ব্যবস্থাপনায় আছি তারা প্রথমত মানুষকে সচেতন করে তোলা। আমার মনে হয় এই জায়গাতে একটু ঘাটতি আছে। তো ঘাটতি থাকলেও এখন কিন্তু কালে কালে আমরা যেমন এখানে কথা বলতে এসেছি, স্টুডিও এগুলো ধারণ করছে, প্রচার করছে, এটা এক ধরনের সচেতনতামূলক প্রচার। এটা দরকার, অ্যাওয়ারনেসটা এমনভাবে দরকার যে সাধারণ হামের রোগী বাসাতেই চিকিৎসা হবে। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, একটি বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি হাম থেকে নিউমোনিয়া, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল শাকুর খান এবং ডাক্তার শারাবন্ত হুরা। স্যার, আপনার কাছে শুনছিলাম যে এই সময় হামটি কেন হচ্ছে সেই ব্যাপারে কিছু কথা। তো আপনি বলছিলেন যে এখানে যেহেতু ইমিউনিটির একটা ব্যাপার আছে এবং সেই ব্যাপারে একটু জানতে চাই। তো বাচ্চারা তো সাধারণত একটু দুর্বল, অনেকে দেখা যায় যে অপুষ্টিতে ভুগছে, অনেকে দেখা যায় যে জন্মের সময় একটু আগেই তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে। এগুলো কি কোনোভাবে প্রভাব ফেলে কিনা? ডেফিনেটলি আপনি এমন একটা জায়গায় বললেন যেটা আমার আগেই বলা উচিত ছিল। একটা হচ্ছে হাম হচ্ছে ইমিউনিটি দিয়ে প্রতিহত হয়। তো ইমিউনিটি প্রথম হচ্ছে হামের এগেনস্ট ইমিউনিটি, আর একটা হচ্ছে শরীরের সার্বিক ইমিউনিটি। এই ইমিউনিটির সাথে প্রথম কিন্তু পুষ্টির ব্যাপারটা আসে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি যে বাচ্চাদের ক্ষেত্রে খাবারের কতগুলো ধাপ আছে। প্রথমে তারা মায়ের দুধের উপর থাকবে, তারপর কিন্তু কালে কালে এটাকে বলে উইনিং, অর্থাৎ আস্তে আস্তে শক্ত খাবারে আনতে হবে এবং সুষম খাবারে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখার বিষয় এবং ভাবার বিষয় হয়েছে তাহলে কি আমাদের বাচ্চার ক্ষেত্রে এই পুষ্টির বিষয়টা বিবেচনা রাখে কিনা। অবশ্যই ওনারা যারা চিকিৎসা দিচ্ছেন বাচ্চাদের, সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের নজরে এসছে যে এই ধরনের বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে যাদের পুষ্টিহীনতা আছে। একটা হচ্ছে পুষ্টিহীনতা, আর একটা বললাম একটু আগে যে ব্রেস্ট ফিডিংয়ের একটা ব্যাপার আছে। এই দুটো জিনিসকে খুব বেশি আনতে হবে এবং এই দুটো আনলে অন্তত একটা কমন ইমিউনিটি ডিফেন্স যেটা বডির থাকে সেটা বাড়বে এবং সেই ক্ষেত্রে আমরা প্রতিহত করতে পারবো। এখন পুষ্টির বিষয়টা কিন্তু একটা বাড়িতে পারিবারিকভাবে এটা তৈরি হয়, তো সেই পরিবারকে সেইভাবে সচেতন করে তোলার দায়িত্ব কিন্তু আমরা সহ কমিউনিটির অনেক মাধ্যম আছে, সেটা করতে হবে। আমরা পুষ্টির দিকটা দেখব, আমরা ভ্যাকসিনের বিষয়টা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখব। এই ক্ষেত্রে ইউনিসেফ বা অন্যান্য যারা আছেন দাতা সংস্থা বিভিন্ন, তাদের সাথে আমাদের আসলে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক বসার একটা বিষয় আছে, আমরা সেটা বিবেচনায় আনবো। আমরা আজকে যেটা সাফার করছি কালকে যেন সেটা না করি, সেইভাবে সতর্ক হব। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার সাথে হামের একটা সম্পর্ক শুনি সবসময়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, যে কোনো ভাইরাসজনিত অসুখ খুব সহজে এক থেকে আরেকজনের মধ্যে যায় এবং এই ভাইরাসগুলো আমরা মোকাবেলা করছি। ভাইরাসের আরেকটা খারাপ দিক আছে। খারাপ দিকটা হলো ভাইরাস নিজে আবার ইমিউনিটি কমিয়ে দেয়। যখন কমিয়ে দিল তখন কিন্তু সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ অন্যান্য জীবাণু দিয়ে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ওই যে একটু আগে বললাম যে হাম সেরে গেল, তার পরবর্তীতে আবার দেখা গেল নতুন করে নিউমোনিয়া হলো। সেইটার ক্ষেত্রে ভাইরাস কিন্তু দায়ী না, ভাইরাস ইমিউনিটি কমিয়ে দিয়েছে, পরবর্তীতে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হলো। আমাদের মূল টার্গেট থাকবে ভাইরাসকে প্রতিহত করা, যাতে করে ভাইরাসজনিত কমপ্লিকেশন এবং পরবর্তী কমপ্লিকেশনসটা না হয়। আর একটা জিনিস খুব এবার আমরা দেখছি যে ইনফেকশন হচ্ছে, মানে একই রোগীর কিন্তু দেখা যাচ্ছে চিকেন পক্সও হচ্ছে। তো এইরকম কম্বিনেশন ওনারা নিশ্চয়ই পেয়েছেন, আমিও কিছু অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রেও পেয়েছি, চিকেন পক্স এবং মিজলস দুটাই, এবং সম্ভবত আইইডিসির এরকমভাবে নির্ধারণ হয়েছে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইনফেকশন হচ্ছে। এটা আরেকটা দিক। আর আমরা যে সময়টা বসে আছি বৃষ্টির দিন, এখন কিন্তু সবসময় গত কয়েক বছর ধরে আমরা কিন্তু ডেঙ্গু নিয়ে ভয় পাচ্ছি, ডেঙ্গুটাও কিন্তু পাশাপাশি হচ্ছে। তাহলে মিজলস তো আছেই, হাম তো আছেই, হামের পাশাপাশি অন্যান্য ভাইরাসের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে এবং এক একটা ভাইরাস কিন্তু মানুষকে আরও নতুনভাবে দুর্বল করে এবং সেই ইমিউনিটি দুর্বলতার ক্ষেত্রে নতুন কমপ্লিকেশনসও দেখা দেয়। জি, ধন্যবাদ স্যার। ডাক্তার শারাবন্ত হুরা ম্যাম, এই যে হাম নিয়ে কথা শুনছিলাম, তো হামের তো কিছু লক্ষণ থাকে, আপনারা সাধারণত কি ধরনের লক্ষণ এখন দেখতে পাচ্ছেন? কিভাবে বিশেষ করে একজন অভিভাবক বুঝবে যে না, তার হামে শিশুটি আক্রান্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিতে হবে? আচ্ছা, এটা তো হাম তো একটা প্রচণ্ড সংক্রামক ব্যাধি। মানে বলা হয় যে একটা মানুষ থেকে সে একটা বাচ্চা 15 থেকে 18 জনকে সে আক্রান্ত করতে পারে যদি একবার হাঁচি কাশি দেয় এবং সে 2 ঘন্টা পর্যন্ত সেইটা বাতাসের মধ্যে ছড়িয়ে থাকতে পারে। তাহলে এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে লক্ষণের সঙ্গে দুটো ব্যাপার জড়িত, এক ইনফেক্টিভিটি, আরেকটা হচ্ছে নিজের যে প্রবলেম সেটা। এখানে হামটা এত মারাত্মক এ কারণে যে হামটা বুঝে ওঠার 4 দিন আগের থেকে ইনফেক্টিভিটিটা শুরু হয়ে যায়। এইখানেই হচ্ছে এই হামটা এত কেন দ্রুত ছড়ায়, এখানেই তার হচ্ছে ব্যাপারটা লুকানো। কারণ একটা হাম যেমন জ্বর, হামের বলা হয় 3C, মানে কাফ কাশি হবে, কনজাংটিভাইটিস চোখ লাল হয়ে পানি পড়বে, আরেকটা হচ্ছে কারাইজা বা কোল্ড মানে নাক দিয়ে পানি পড়বে। তাহলে যখন জ্বর শুরু হলো
চোখ লাল হলো, নাক দিয়ে পানি পড়ছে, এটা শুধুমাত্র হামের লক্ষণ না, এটা অ্যাকচুয়ালি যে কোনো ভাইরাল ডিজিজের লক্ষণ। জি। কিন্তু হামের র্যাশটা উঠে এই ফিচারগুলো হওয়ার 4 ডে থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেদিন থেকে হামের র্যাশটা উঠলো তার আগের 4 দিন ধরেই সবচেয়ে ইনফেক্টিভিটি টাইমটা সে তখন কিন্তু অলরেডি সে তখন কিন্তু তাকে আইসোলেশনে নেওয়া হয়নি, মা জানে না তার হাম হয়েছে, কিন্তু সে অলরেডি সবাইকে ছড়িয়ে ফেলেছে। তারপরে যেটা হয়, র্যাশ যেটা ওঠা, এটা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ, যেটা একদম মনে হয় শরীরের সঙ্গে গুটি গুটি লাল, একদম মিশানো, বেশি উঁচু না। কিন্তু এই রকম র্যাশ কিন্তু আবার অন্য ডিজিজেও হয়। যেমন এইটা অ্যালার্জি, আমাদের দেশে এই সিজনটায় প্রচণ্ড রকম আর্টিকেরিয়ার র্যাশও অনেক সময় এরকম দিয়েই শুরু হয়, কিংবা অনেক র্যাশই এরকম ভাইরাল অন্য ডিজিজেও এরকম র্যাশ হতে পারে। কিন্তু এই র্যাশটার একটা সিমটম আছে, সেটা খুবই একটা লক্ষণীয়। সেটা শুরু হয় ফেস থেকে, এবং কখনোই হামের র্যাশ পা থেকে শুরু হবে না, ট্রাঙ্ক মানে বডি থেকে শুরু হবে না। তাহলে এই র্যাশটা ফার্স্ট অ্যাপিয়ার করছে ফেস, এবং সেটা হেয়ারলাইন এবং কানের পিছন থেকে, এবং এটা গ্র্যাজুয়ালি নিচের দিকে নামতে থাকে, এবং 1 ডেজের মধ্যেই 2 ডেজের মধ্যেই কিন্তু সারা শরীরে ছড়িয়ে পড়ে। তখনই অ্যাকচুয়ালি মা বুঝতে পারে এটা হাম। ওই 4 দিন থেকে পরের 4 দিন হার্ডলি 6 ডে পর্যন্ত সে চারদিকে ছড়ায়। তাহলে ছড়ানোটা কি? ছড়ানোটা হচ্ছে ওর হাঁচি, কাশি, সংস্পর্শ, এই যে এখান থেকে যদি কোনো সিক্রেশন বের হয়, যে কোনো কিছু থেকে ও চারদিকে ছড়াচ্ছে। তো সেই সময়টা আমরা আলাদা করে রাখতে পারি। তারপরে এই র্যাশটা কিন্তু থেকে যেতে পারে, কিন্তু আবার মানুষ যেটা করছে এই হার্ডলি 6 ডে পর্যন্ত, এরপরে কিন্তু আর সে ছড়াবে না, তখনও যদি র্যাশ থাকে। কিন্তু যেটা হয় তাহলে ওই যে কাফ কারাইজা কনজাংটিভাইটিস, এরপরে র্যাশ হলো, এরপরের স্টেজটাই মারাত্মক। ভাইরাস দুটো কাজ করে, ইটসেলফ, সে নিজে ভাইরাল নিউমোনিয়া করে। 2 নম্বর, এই ভাইরাস কি করে, একটা ট্রানজিয়েন্ট ইমিউনো ডেফিসিয়েন্সি করে, যেটার জন্য আমাদের চারপাশে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো তখন আক্রান্ত করে। তাহলে সাথে সাথে যে ভাইরাসটা হচ্ছে সম্পূর্ণই ভাইরাল নিউমোনিয়া। আর এটার সঙ্গে ইমিউনো সাপ্রেশন হওয়ার জন্য যে ব্যাকটেরিয়া এর মধ্যে ঢুকে গেল, যে হলো, তখন হয়ে গেল কমপ্লিকেটেড সেকেন্ডারি নিউমোনিয়া, যেটা পরবর্তীতে পোস্ট মিজেল হতে পারে, যে সেই সময় হয়নি কিন্তু ভালো হয়ে গেছে হাম, এই ইমিউনিটি থেকে গেছে, পরে ব্যাকটেরিয়া হয়েছে। তাহলে এই যে যখন নিউমোনিয়াটা শুধু নিউমোনিয়া না, এয়ার ইনফেকশন, এটার সঙ্গে হচ্ছে যে সাধারণত দেখা যায় কান দিয়ে পানি পড়া শুরু হয়েছে, পুজ হওয়া শুরু হয়েছে, অনেকের নিউমোনিয়া তো হয়। তো এগুলো থেকে তখন কমপ্লিকেটেড হয়ে এই যে বাচ্চাগুলো খুব বেশি সিক হয়ে যায়। অনেকের যেটা হয়, কনভালশন শুরু হয়, ব্রেনে ঢুকে, যে ব্লাড ব্রেন ব্যারিয়ার যদি হচ্ছে তাদের ইম্যাচিউর থাকে, সেই বাচ্চাগুলো তাদের কিন্তু কনভালশন এবং এনকেফালোপ্যাথি শুরু হয়ে যাচ্ছে। তখন আমরা একটা কমপ্লিকেশনের ভিতরে ঢুকে গেলাম, তখন কিন্তু আর বাসায় ট্রিটমেন্ট হবে না। কাজেই প্রথমেই যখন হয়, যেমন ভিটামিন এ দেয়া হয়, যে যেন ওই যে সেকেন্ডারি ইমিউনো যে কম্প্রোমাইজ যেটা হচ্ছে, সেই সময় যেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো সামহাও না আসতে পারে। এইটার জন্য তখন ওকেও অন্যদের কাছ থেকে দূরে রাখা, যে অন্য বাচ্চাদের যার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া আছে, সে অসুস্থ, কমিউনিটিতে যাওয়া, নিজে শুধু অন্যকে ছড়ানোর জন্য না, নিজের জন্য তখন তাকে ঘরের মধ্যে আইসোলেশনে করে রাখতে হবে। এবং মা যখন তার কাছে আসবে, যদিও হামটা 5 বছরের উপরে বাচ্চাদের রেয়ারলি হয়, কিন্তু যারা হয় তাদের কিন্তু কমপ্লিকেশন অনেক বেশি হয়। এই জন্য মা তখন একজনকে কেয়ার গিভার থাকতেই হবে বাচ্চার সঙ্গে, বাচ্চা তো একা একা সার্ভাইভ করতে পারবে না। সেক্ষেত্রে তার তখন বাচ্চার কাছ থেকে হাঁচি কাশি এগুলো থেকে দূরে থাকা, এগুলো করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টা বাচ্চার পুষ্টি খুব ব্যাপার। বাচ্চারা যে কোনো রোগেই খাওয়া ছেড়ে দেয় এবং তাদের সেপ্টিসিমিয়া হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, এইগুলো ব্যাপারকে খেতে পারে না, গলার ভিতরে হামের থেকে একটা সোর থ্রোটের মতো একটা হয়, খেতে পারে না। এই ব্যাপারগুলো মাকে খেয়াল রাখতে হবে। ডিহাইড্রেশন, ইউরিন পাস কমে যাচ্ছে কিনা, ইরিটেবল হয়ে যাচ্ছে কিনা, অনেক হাই রাইজ টেম্পারেচার হচ্ছে কিনা, এগুলো কিন্তু ডেঞ্জার সাইন। তখন কিন্তু সাথে সাথে ডক্টরের পরামর্শ মতো নিতে হবে। মোট কথা, সিম্পল হাম হলেও কিন্তু ডক্টরের পরামর্শ রাখতে হবে, যেন ওই ইমিউনো সাপ্রেশন হয়ে সেকেন্ডারি ইনফেকশনটা হয়ে কমপ্লিকেটেড না হয়। এবং প্রথমে বাচ্চাকে একটু আলাদা করতে হবে, বাচ্চা এবং কেয়ার গিভার। যখনই মনে হবে যে এই বাচ্চার হাম মনে হচ্ছে, এই পাশে কারো হাম হয়েছে, বাচ্চার জ্বরের সাথে চোখ দিয়ে পানি পড়ছে, লাল হয়ে যাচ্ছে, ওকে তখন থেকে আলাদা রেখে দেওয়াটা বেটার। জি, আমরা এ নিয়ে আরো কথা বলবো, আবার একটি বিরতি সময় হয়েছে।
বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি হাম থেকে নিউমোনিয়া। আমাদের সাথে আছে অধ্যাপক ডাক্তার আব্দুল শাকুর খান স্যার। স্যার, আমরা হামের তো বিভিন্ন ধরনের লক্ষণ শুনছিলাম, তো বাচ্চাদের কথা বলেছি, পাশাপাশি আমরা কিন্তু ইদানিং একটা প্রবণতা দেখছি যে এটা বড়দেরও হচ্ছে এবং বড়দের ক্ষেত্রেও কিছু জটিলতা দেখা যাচ্ছে। তো আপনি কি মনে করছেন যে এই ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা কত দ্রুত নেওয়া উচিত? না, প্রথম কথা হলো যে হামটা বাচ্চাদেরই অসুখ মূলত, কিন্তু ব্যতিক্রম তো আমরা পাচ্ছি, এবং যখন এটা একটু বেশি আকারে ছড়িয়ে যায় তখন বড়দের মধ্যে দেখা দেয়, আমরা কিন্তু পাচ্ছি। তো আমরা যেটা পাচ্ছি সেটা একটা লক্ষণ হলো যে তাদের হামের উপসর্গগুলো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কমপ্লিকেশনস নিয়ে আসছে। বড়দের হলে তাদের মধ্যে জটিলতা হওয়ার সম্ভাবনাটা বাড়ে। আমরা যে কয়টা কেস দেখেছি, হয়তো সম্মিলিতভাবে সব আমি তো বলতে পারবো না, তো আমার অভিজ্ঞতা বলে যে তারা সাধারণত নিউমোনিয়া নিয়ে আসছে, নিউমোনিয়ার কমপ্লিকেশনসটাই বেশি। এবং যখন নিউমোনিয়া নিয়ে আসছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে হাম সেরে যাওয়ার পর, অর্থাৎ পোস্ট মিজলস কমপ্লিকেশন হিসাবেই আসছে। তার ইতিহাসে আছে যে কয়েকদিন আগে হাম হয়েছিল, তারপরে নিউমোনিয়া আসছে। তো যে কথাটা অনেক আগেই প্রমাণিত যে মিজলস হলে সাথে সাথে কিছু কমপ্লিকেশনস হয়, যেমন আমরা বলি যে মিজলস নিউমোনাইটিস একটা টার্ম আছে, অনেক আগে থাকতে আমরা জানতাম। তো নিউমোনাইটিস ইটসেলফ আবার লাংয়ের ইমিউনিটিটাকে নষ্ট করে। তো পরবর্তীতে যখন এই ইমিউন সাপ্রেশনটা হয়, পরবর্তীতে সেই ব্যক্তির দেখা গেল নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসছে। তা আমরা ওটাকে পোস্ট মিজলস কমপ্লিকেশনস হিসাবেই টার্গেট করছি। কিছু পেশেন্ট হয়তো মিজলসের সাথেও নিউমোনিয়া নিয়ে আসছে। এটাই হচ্ছে বড়দের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনভালশন অ্যান্ড আদার্স, এটা খুব একটা চোখে পড়ছে না। হয়তো আরও যেহেতু চলমান হাম, আমরা সামনে কি দেখব সেটা পরের কথা। তবে সকলের ক্ষেত্রে একটা কথা খুবই প্রযোজ্য, সেটা হচ্ছে যে কোনো ভাইরাল, ওই যে যখন উনি ম্যাডাম বললেন যে সর্দি ভাব আছে, চোখ লাল হচ্ছে, পানি পড়ছে, জ্বর আসছে, ধরে নিতে হবে এটার কোনো না কোনো ভাইরাস। যে কোনো ভাইরাসের ক্ষেত্রে কমন একটা তত্ত্ব আছে, সেটা হলো যে ওই রোগীর থেকে সবাইকে আলাদা হওয়া। আমরা কোভিডের সময় দেখেছিলাম মানুষ খুব সচেতন হয়েছিল, মাস্ক পরেছিল। এখানেও কিন্তু আমি বলবো যে হাঁচি কাশি এগুলোর থেকে মাস্কের একটা ব্যাপার আছে। তবে ছোটদের ক্ষেত্রে মাস্ক পরানো খুব কঠিন, তো যেহেতু এটা বড়দের মধ্যেও সংক্রমণ হচ্ছে, অন্তত কেয়ার গিভার যারা আছে তারা যদি মাস্ক ব্যবহার করে, এই সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলে, হাত ধোয়া অ্যান্ড আদার্স, কাপড় চোপড় পরার ক্ষেত্রে, হাঁচি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা নেয়, তাহলেও এটা কিন্তু একটা প্রোটেকশন হবে। তো যেহেতু এখন বাচ্চাদের গণ্ডি ছাড়িয়ে বড়দের মধ্যেও দেখা দিচ্ছে, তা আমি মনে করি ইন জেনারেল পপুলেশনের মধ্যে এই সচেতনতা আসা উচিত যে যে কোনো ভাইরাস লাইক মেজলস বা অন্য ভাইরাস, সেখান থেকে সাবধানতা অবলম্বন করার জন্য যেটুকু করা প্রয়োজন সেটুকু করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি একটা মেসেজ দিতে চাই যে হামের এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ কিন্তু দেশব্যাপী বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন হাসপাতালের ক্যাপাসিটি বিল্ড আপ করেছে, এবং ডাক্তারদের মধ্যে অনলাইন কনফারেন্স অথবা জুম মিটিং অথবা ইন পার্সন মিটিংয়ে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে শুধু ডাক্তার নয়, চিকিৎসা কর্মীদেরও। সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন জেলা পর্যায়ে কেন, উপজেলা পর্যায়েও এই ফিভার কর্নার অথবা হামের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার নির্দেশনা গেছে। আশা করি এগুলো পালন হবে, এবং মানুষজন যারা যে প্রান্তেই আছে মেজলসের কোনো লক্ষণ দেখা দিলে তারা প্রথমেই যেন একেবারে কেন্দ্রের দিকে ছুটে না আসে, তারা প্রাথমিকভাবে তার ধারে কাছে যে হাসপাতালগুলো প্রস্তুত আছে এই মেসেজগুলো তাদের কাছে যেতে হবে, তারা ওখানে যাবেন। তার মধ্যে কিছু পার্সেন্টেজ আছে যেটা ডাক্তার মনে করবে যে এখন এটা রেফার করা উচিত কোনো উচ্চতর হাসপাতালে, তখন সেখানে যাবে। আমি এই কথা প্রসঙ্গে এই প্রসঙ্গটা এই জন্য বললাম যে আমরা যদি সেভাবে সচেতন হই এবং আমরা রোগীর ক্ষেত্রে ওইভাবে নীতিমালাগুলো অনুসরণ করি, তাহলে জাতিগতভাবে আমাদের অনেক বিজয়ের ইতিহাস আছে, এই ক্ষেত্রেও আমরা বিজয়ী হয়ে আসতে পারবো। আমরা অত্যন্ত দুঃখিত যে ইতিমধ্যে অনেক বাচ্চাকে আমরা হারিয়েছি, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শিশু আক্রান্ত হচ্ছে, কিন্তু যেহেতু এটা হচ্ছে, এই হচ্ছে মানে আমাদের দমে বসে গেলে হবে না, আমরা উদ্যমী হয়ে আমরা সামনের দিকে যেন আগাতে পারি। জি, ধন্যবাদ স্যার। ডাক্তার শরবন তুহরা ম্যাম, আমরা শুনছি এখন এবং আপনারাও বলছিলেন যে হামে এখন বর্তমানে নিউমোনিয়া হচ্ছে, এখান থেকে এআরডিএস হচ্ছে, মানে যেখানে দেখা যায় যে অক্সিজেনের প্রয়োজন হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো একজন অভিভাবক কিভাবে বুঝবে যে তার বাচ্চার ক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি হচ্ছে? সাধারণত আমরা পালস অক্সিমিটার দিয়ে চেক করি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়তো এটি একটু করা ঝামেলা।
তো সেক্ষেত্রে কি কোনো লক্ষণ আছে যে যখন মনে হবে যে না একে হাসপাতালে নেওয়া এখনই প্রয়োজন? আচ্ছা, বাচ্চার মা কিন্তু বুঝতে পারে যে বাচ্চা ঠিকমতো শ্বাস নিচ্ছে কিনা। সেখানে যারা দেখে যে বুকের ওঠানামা নর্মালের চেয়ে বেশি হচ্ছে কিনা। 2 নাম্বার, বাচ্চাটা হচ্ছে যে নেতিয়ে পড়েছে কিনা। অনেক সময় যে একদম হামের সে অনেক বেশি হাইপোক্সিয়া হলেই তখন সায়ানোসিস হবে। প্রথমেই যে সায়ানোসিস হয়ে যায় ব্যাপারটা এরকম না। মানে নীল হয়ে যায় যেটা। হ্যাঁ, নীল হয়ে যায় যেটা, সেটা যে প্রথমেই হবে তা না, একেবারে এয়ারডিএস হয়ে গেলে তখন হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই পালস অক্সিমিটারের কথা বলা হচ্ছে এখন কোভিডের কারণে হোক বা যে কোনো কারণ হোক, ছোট অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র পালস অক্সিমিটারও পাওয়া যায়। আমার কথা যে বড়দের যেটা, সেটা দিয়ে যদি ছোটদের করে তাহলে সবসময় কমই আসবে, কারণ ওটার হচ্ছে ওই ডায়ামিটারের সঙ্গে মিলতে হবে, ওটার সাইজটা। কাজেই অনেকে আবার ওই বড়দেরটা দিয়ে ছোটদেরটা দেখে যখন দেখলো 80% প্যানিক হয়ে ছুটে আসছে। জি, জি। কিন্তু তাহলে ফার্স্টে দেখতে হবে যে পালস অক্সিমিটার যেটা আমি বাচ্চাদের দিচ্ছি এটা বাচ্চাদের সাইজ কিনা। 2 নাম্বার, ভিতরে ব্যাটারি আছে কিনা। যদি ব্যাটারি ওই যে একবার কিনে রেখেছে ব্যাটারি চলে গেছে, তার কিন্তু এরকম অনেক কমই দেখাবে। জি। কাজে এই দুটো ব্যাপারটা খুবই লক্ষণীয়। সেক্ষেত্রে বলবো মারা নিজেরাই বুঝতে পারে যে বাচ্চা বুকের খাঁচা ওঠানামা বেশি হচ্ছে, শ্বাস নিচ্ছে বেশি, বেশি দৌড়াদৌড়ি করতে গেলে হাঁপিয়ে পড়ছে, আর কাশি তো অনেক বেশি হবে। তো কাশি যদি বেশি বেড়ে যায় তো সেক্ষেত্রে হামের সিজনটাতে শ্বাসকষ্ট পর্যন্ত বাসায় বসে থাকা যাবে না, ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর এখানে আরেকটা কথা বলছি যে হাম এত বেশি মানে ছোঁয়াচে রোগ, এটাকে শুধুমাত্র হাম হলে আমি ট্রিটমেন্ট দিয়ে এটাকে চারদিকে সংক্রমণ ছড়াতে রোধ করতে পারবো, এটা ভাবা একটা অকল্পনীয় চিন্তা। তাহলে এটা আসলে প্রিভেনশন করেই, ভ্যাকসিন দিয়েই এটা আমাদের এখানে, আমরা গত 2 বছর 3 বছর আগে আমরা যেমন পোলিও ইরাডিকেশন হয়েছিল সারা বাংলাদেশ থেকে, আমরা ডিক্লেয়ার যে আমাদের আর পোলিও নাই, সেরকম আমরা হামকে এমনই আওতার মধ্যে নিয়ে এসেছিলাম। ইপিআই এই মানে আমাদের ভ্যাকসিনের কভারেজ এত ভালো ছিল যে আমরা কিন্তু প্রায় ইরাডিকেশন করতে যাব এই ধরনের আমরা এই ধরনের প্রিপারেশনে ছিলাম। সেখান থেকে একদম 180 ডিগ্রি ঘুরে কিন্তু আমরা আবার এখানে এসে পৌঁছেছি। তাহলে এখন আমাদের আরও বেশি শক্ত করতে হবে এই ইপিআই ভ্যাকসিনটাকে যদি আমরা এখন আবার নতুন করে শুরু করতে পারি। এখানে জনসচেতনতার ব্যাপার আছে, যেমন ওই যে বললাম 15 মাসেরটা আমার ইয়েতে 90% কাভারেজ দেখা যাচ্ছে, 9 মান্থসেরটা হচ্ছে, 15 মান্থসেরটা নেমে কিন্তু দেখা যাচ্ছে 10 to 15% চলে এসছে। যে আইসোলেটেড ওই লাস্টের ভ্যাকসিনটা আমি ভাবি, তাহলে এক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখন তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে মোবাইল আছে, তাহলে এমন কি সিস্টেম করা যায় কিনা যে যেই বাচ্চাটা ভ্যাকসিনের ভিতর ঢুকে গেল, মোবাইল নাম্বার থাকলো প্যারেন্টসের, তাহলে 15 মান্থসে অটো জেনারেটেড একটা টেক্সট তাদের কাছে চলে যাবে যে আগামী এতদিন 1 উইকের মধ্যে যে আপনার বাচ্চার ভ্যাকসিন শিডিউল কিন্তু আছে হামের এটা। তাহলে কিন্তু ওইটা যদি আমরা মেনটেন করতে পারি, আর সমাজে যদি হার্ট ইমিউনিটিটা আনতে পারি, হার্ট ইমিউনিটি হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চার নেয়ার অ্যাবাউট হচ্ছে 90% বাচ্চা ভ্যাকসিনেটেড হলে, বাকি 10% বাচ্চা যদি ভ্যাকসিনেটেড না থাকে তাদের কিন্তু হার্ম হবে না। আমরা এটি আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি হাম থেকে নিউমোনিয়া। ডাক্তার সারাবত তহুরা ম্যাম, আমরা শুনছিলাম হামের চিকিৎসার ক্ষেত্রে ভ্যাকসিনের তো একটা গুরুত্ব আছে, পাশাপাশি যে অক্সিজেন দিতে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে বাবল সিপ্যাপের কথা শুনছিলাম, এই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, সিপ্যাপ হচ্ছে যে ওই যে বললাম যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হয়ে যাচ্ছে, এমন সময় যে আমি অক্সিজেন দিয়েও যে নর্মাল লাইনে আমরা যে অক্সিজেনটা দিই মাস্কের মাধ্যমে আমাদের ক্যানুলা দিয়ে, সেইটা দিয়েও বাচ্চার লাংসের কন্ডিশনটা সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে লাংসটার ভিতরে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অক্সিজেনটা আমি নেয়ার জন্য সক্ষম না, অক্সিজেন যাচ্ছে বাট ভিতরে ঢুকতে পারছে না। এই অবস্থায়
প্রেশারাইজ কিছু পদ্ধতির মাধ্যমে ভিতরে আমরা দিতে পারি। যখন বাচ্চাটা এখনো ভেন্টিলেটরে দেওয়া হয়নি, কিন্তু আমাদের সিপ্যাপ দরকার হয় মেশিন, তো এই সিপ্যাপ মেশিন আবার অনেক কস্টলি, এটার সেট আপের ব্যাপার আছে, সব জায়গায় নাই। জি। তো সেক্ষেত্রে বাবল সিপ্যাপ হচ্ছে যে একটা খুবই একটা কার্যকরী একটা যন্ত্র, যেটা সিপ্যাপের মতোই কাজ করে। সামান্য একটা শ্যাম্পুর বোতল কিংবা একটা যে কোনো বোতলের মধ্যেই, এটা খুব সিম্পল, এটা ডক্টররা, এটা বাসায় বা প্যারেন্টসরা এটা ডেফিনেটলি করবে না, এটা একটা যে কোনো জুনিয়র ডক্টরও এটা তৈরি করতে হবে, যেটা শিশু হসপিটালের ট্রেনি ডক্টররাও এটা তৈরি করে, কিন্তু শুধুমাত্র আইসিইউতে নিতে হচ্ছে না, ওই সিপ্যাপের এর বিকল্প হিসেবে একেবারে বেড সাইড এবং নর্মাল ওয়ার্ডের ভিতরে এটা দেয়া যাচ্ছে। হ্যাঁ, এবং আমরা তো গর্বের সাথে এটাও বলতে পারি যে এটির উদ্ভাবক আমাদের দেশি একজন বিজ্ঞানী, চিকিৎসক। উনি এটার উপরে পিএইচডি করেছেন অস্ট্রেলিয়াতে। তারপর উনি শুধু এই মডেলটা বাংলাদেশে না, উনি আফ্রিকার বিভিন্ন কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ডের কিছু কান্ট্রিতে ওনার এই প্রজেক্টও চলছে, যে এই চিস্তি ভাই, উনি আইসিডিডিআর ভিত্তি সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে আছেন, উনি এটা কিন্তু চারদিকে ছড়াচ্ছেন। এবং আমি এখন দেখেছি ডিএমসিতে বিভিন্ন এবং উপজেলা বিভিন্ন লেভেলে উনি ওনার টিম নিয়ে যেয়ে কিন্তু এটা ট্রেনিং দিচ্ছেন। কাজেই হচ্ছে যে এটা খুব জটিল কিছু না, এটা দেখলে যে কোনো ডক্টর এটা হচ্ছে করতে পারবে। তো এটা একটা আশার বিষয় যে যেগুলো কমপ্লিকেশন হয়ে যাচ্ছে সবখানেই, যে আমি হাই সেট আপ আইসিইউ তো সবখানে নাই, এটা নিয়ে হইচই করারও কিছু নাই, তাহলে আমি মিনিমালি আমি এটা কিভাবে এটাকে, অনেক বাচ্চা এটা থেকেই কিন্তু চলে আসছে, আইসিইউ লাগছেও না। সেক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই। অবশ্যই। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন একটু জানতে চাই যে এই যে হামের বর্তমান প্রাদুর্ভাব এবং এই যে বর্তমানের সংকট, সে থেকে মোকাবেলার জন্য আমাদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? না দেখেন, একটা কথা হলো যে প্রথমত যে আমরা ইমিউনাইজেশন পদ্ধতিটাকে, অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিটাকে নতুনভাবে চিন্তা করব এবং বেশি কার্যকর করা যায় কিভাবে, সেটা আমরা চিন্তা করব। আর উপস্থিত যেটা আমরা মোকাবেলা করছি, যে প্রচুর সংখ্যক হামে আক্রান্ত রোগী আসছে, বিশেষ করে শিশুরা, তাদের কিভাবে আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পারি। আর আমি সবসময় গুরুত্ব দিব যে আমাদের মেসেজগুলো, অর্থাৎ কার্যকরী মেসেজ যেগুলো অভিভাবককে মানে অনুপ্রাণিত করবে, জনগণকে আশ্বস্ত করবে, এমন মেসেজ, যেমন হচ্ছে যে কি হলে আপনি কি লক্ষণ দেখলে হাম চিন্তা করবেন এবং তখন করণীয় কি। এবং সেই ক্ষেত্রে অবশ্যই একটু আগে লক্ষণগুলো নিয়ে কথা হলো, লক্ষণ ভিত্তিক চিকিৎসাটা হওয়া উচিত। লক্ষণটা যদি এমন হয় যে শ্বাসকষ্ট মনে হচ্ছে, নিউমোনিয়া মনে হচ্ছে, তখন অবশ্যই হসপিটালে যাওয়া উচিত। আমাদের প্রান্তিক গ্রুপের মানুষ অনেক, সারা বাংলাদেশব্যাপী সকল প্রান্তে যেন আমাদের চিকিৎসা ব্যবস্থাটা হাম মোকাবেলার জন্য যথেষ্ট সংখ্যক সিট অথবা চিকিৎসা ব্যবস্থা থাকে, এই জন্য স্বাস্থ্যকর্মীদের ওইভাবে সতর্ক থাকা উচিত। রাষ্ট্রপক্ষ থেকে দায়িত্ব নিতে হবে এই বিষয়গুলো দেখভাল করা। আমাদের চিকিৎসা বিজ্ঞানে একটা কথা খুব শক্তভাবে আছে, সেটা হচ্ছে ফলো আপ। অর্থাৎ কোনো কিছু আমি ইমপ্লিমেন্ট করলাম, শুধুমাত্র ইমপ্লিমেন্ট করে থাকলেই হবে না, সেটা ফলো আপ নিতে হবে, যে আমরা যেটা করছি কতটুকু কার্যকর হচ্ছে অথবা হচ্ছে না, সেটার ভিত্তিতে পরবর্তীতে কারেকশন করে নেওয়া। আরেকটা কথা, এই কথা প্রসঙ্গে আসতেই হবে, ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু এমন একটা সাপ্লিমেন্ট যেটা কিন্তু এই বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগকেও কিন্তু পার্শিয়ালি প্রতিহত করে। আশা করব রাষ্ট্রপক্ষ থেকে এটা কার্যকর ভূমিকা নেবে। সার্বিকভাবে এটাকে বলা হয় একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ। কোনো সমস্যাই কিন্তু এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। রাষ্ট্র যেমন কাজ করবে, আমরা জানি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে এত সংখ্যক হয়েছে যে 70% রোগী কিন্তু বেসরকারি থেকে চিকিৎসা নেয়। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হতে হবে, কার্যকর করতে হবে, এবং আমরা যারা চিকিৎসক আছি, চিকিৎসার সেবার সাথে যারা কর্মীরা আছি, তারাও যেন নিজেদের মধ্যে অনুপ্রেরণা পাই, নিজেরা নিজেদের মতো করে সার্বিকভাবে ঝাঁপিয়ে পড়ি। অবশ্যই এই সমস্যা যত জটিল সমস্যাই হোক, আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো বলে আমি আশা করি। আমরাও সেই আশাই করছি, এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, হামের চিকিৎসার জন্য সময় মতো সচেতনতা, টিকা নেওয়া এবং দ্রুত চিকিৎসা, এর মাধ্যমে কিন্তু আমরা হামকে মোকাবেলা করতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।